পৃষ্ঠা ১৭৯। ২৩। নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। এই জীবন চলতে চলতে, এটি মাঝখানে বৃত্তের মধ্যে রয়েছে। এর উপরে রয়েছে স্মৃতির পথে হেঁটে অবসন্ন জীবনের রসদ সংগ্রহ। নিচে রয়েছে ছোটবেলার মধুর স্মৃতি, সারা জীবনের সম্পদ। ওপরে বাঁ দিকে জীবনের স্মৃতিপটে থাকা কত অজানা মানুষের সাহচর্য। উপরে ডান দিকে হঠাৎ স্কুলের বন্ধুর সঙ্গে দেখা স্মৃতি রোমন্থন। বাঁদিকে নিচে স্কুলের শিক্ষক শিক্ষিকা, চিরস্থায়ী প্রেরণার উৎস। ডান দিকে নিচে স্কুল জীবনের না ভোলা স্মৃতি, চিরকাল অমলিন। উত্তর: এই জীবন চলতে চলতে, জীবন গতিশীল। সে নদীর স্রোতের মতোই নিজস্ব লয়ে বয়ে চলে। কোনো কিছুই সময়ের গতিকে স্তব্ধ করতে পারে না। জীবন এগিয়ে চলে তার নিজের ছন্দে। এই জীবন চলতে চলতে তাই নিত্য নতুন মানুষ, নিত্য নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয় মানুষ। আর জীবন সায়াহ্নে এসে সেই স্মৃতিতেই সে খোঁজে হারিয়ে যাওয়া রঙিন জীবনের উত্তাপ। প্যারাগ্রাফ। স্মৃতির সরণি বেয়ে তাই হেঁটে চলে নস্টালজিক মানুষ। তার জীবনযাপনে ভবিষ্যতের ভাবনা, অদম্য লড়াইয়ের মনোভাব। কিন্তু নিজস্ব মুহূর্তে সে স্মৃতি কাতর। যখনই একলা হতে চাইছে সময়, তখনই চলে স্মৃতির গভীরে ডুব দেওয়া। ফেলে আসা স্কুল জীবন, বন্ধুদের স্মৃতি ফিরে ফিরে আসে। উদ্ধৃতি শুরু। হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে ড্যাশ, বন্ধু, কমা, কি খবর বলো, কমা, কতদিন দেখা হয়নি, বিস্ময়চিহ্ন, উদ্ধৃতি শেষ। প্যারা। সেই কবে মার হাত ধরে টলমলো পায়ে গিয়েছিলাম নার্সারি স্কুলে। চারপাশে আমারই মতো কচি কাঁচারা। সবাই সব কিছু দেখছে, কিন্তু কেউই কিছু বুঝছে না। এরই মধ্যে একটা ছেলের সঙ্গে ভাব হলো, সায়ক। আমার জন্মদিনে ওকে নিমন্ত্রণ করলো মা। আমিও গেলাম ওর বাড়িতে, কিন্তু প্রথম বন্ধুত্বের আলপনা মুছে যেতে সময় লাগলো না। আমি চলে গেলাম একটা নতুন স্কুলে। অনেক বড় স্কুল, অনেক সহপাঠী। তখনকার অনেক ছোট, আমি যেন আরও ছোট হয়ে গেলাম। এরই মধ্যে একটি ছেলে, স্বাগত নাম, এসে আমার হাত ধরল। বলল, চলো মাঠে যাই, সবাই যাচ্ছে। আস্তে আস্তে আরও কত বন্ধু হলো। সূর্যায়ন, তমঘন, শ্রেয়ান, তাদের অনেকেই আজও আমার বন্ধু, কিন্তু অনেকেই তো হারিয়েও গিয়েছে। গত দুর্গাপুজোয় যোধপুর পার্কের পুজো প্যান্ডেলে একটা হাত হঠাৎই আমার কাঁধ ছুঁল। ফিরে তাকালাম, কিন্তু ঠিক চিনলাম না। উদ্ধৃতি। আমি সাহিল, তালব্য একার হয় হর্ষই ল, নারী। উদ্ধৃতি শেষ। মুহূর্তের মধ্যে মনে পড়ল ক্লাস 2 অবধি আমাদের সঙ্গে পড়েছিল। তারপরে খারাপ রেজাল্টের জন্য অন্য স্কুলে চলে যায়। এরকমই কত মুখ হারিয়ে গেছে। বাবাকে দেখি দেখি মাঝে মাঝে স্মৃতির ঝাঁপি উজাড় করে দেন। বুঝি নদীর মতোই এগিয়ে চলে আমাদের জীবন। প্যারা। শুধু কি বন্ধুরা? ক্লাস 1-এ আমাদের ক্লাস টিচার ছিলেন যে সুনীতি স্যার। মাস 6 আগে শুনলাম তিনি মারা গিয়েছেন। চোখে জল চলে এলো। কতদিন তাঁর হাত আমার মাথা ছুঁয়েছিল। সনাতন স্যারের ব্যারিটোন কণ্ঠস্বর, পড়া না পারলে বিজয় স্যারের রাম ঠ্যাঙানি, এসব ভুলি কেমন করে? এরা আজ অবসর নিয়ে অনেক দূরে। আমার ক্রমশ বাড়তে থাকা জীবন এদের স্মৃতিকে মনে করেই ছায়া খোঁজে, শীতল হতে চায়। প্যারা। ছোটবেলায় আমাদের বাড়িতে কাজ করতো যে রহিমা পিসি, তার কোলেই তো কেটেছে আমার অনেকগুলো দিন। ক্লাস 5-এ পড়ার সময় কয়েকদিন তাকে আর আসতে দেখি না। মা একদিন বলল, রহিমা পিসি আকাশে তারা হয়ে গেছে। সেদিন না বুঝলেও আজ বড় হয়ে তারা হয়ে যাওয়ার মানে বুঝেছি আমি। কিন্তু আজও আকাশে তারায় আমি খুঁজি ছোটবেলার রহিমা পিসিকে। প্যারা।
গরমের বা পুজোর ছুটিতে দেশের বাড়িতে গেলে আমি থাকতাম দোতলার একটা ঘরে। সে ঘরের মেঝে ছিল টুকটুকে লাল রঙের। জানালা দিয়ে জীবন স্মৃতির শিশু রবির মতোই দেখতাম নিচের পুকুরকে। বাড়ির সংস্কার করতে গিয়ে সে ঘর আজ ভাঙা হয়ে গেছে, কিন্তু আমার অনেক দুরন্তপনা নিজস্ব মুহূর্তের সঙ্গে যুক্ত দোতলার সেই ঘর আজও আমার স্মৃতিতে অমলিন। এভাবেই প্রথম সাইকেল, প্রথম খেলনা, প্রথম উপহার পাওয়া বই আজও আমার স্মৃতি জুড়ে রয়েছে। অপ্রয়োজনীয় ভেবে এদের অনেকেরই বিদায় ঘটেছে বাড়ি থেকে, কিন্তু আজও আমি স্বপ্নে আমার সেই গোলাপি রঙের সাইকেলে বাড়ির সামনে চক্কর দিই। প্যারা। এইভাবেই জীবন এগোয়। জীবনের পড়ে থাকা জিনিসকে কুড়োতে কুড়োতে এগিয়ে যাই আমরা। ভবিষ্যতের স্বপ্নময়তার মধ্যে এই স্মৃতির সঞ্চয় থাকে আমাদের জীবন জুড়ে। 24। নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ভ্রমণের মূল্য, এটি একটি বৃত্তের মধ্যে আছে। এর থেকে সোজাসুজি ওপরে উঠেছে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়, অন্তর বিকশিত হয়, ব্যক্তির বদলে সমষ্টির সঙ্গে যোগসূত্র, আত্মকেন্দ্রিকতা মোচন। উপরে ডান দিকে অচেনা মানুষ ও প্রকৃতির সান্নিধ্য, তার নিচে আনন্দ, তার নিচে একঘেয়েমির ক্লান্তি দূর হয়, তার নিচে বহির্জগতের সঙ্গে বাস্তব যোগ, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ইতিহাস ভূগোলের কেতাবি জ্ঞানের অস্বচ্ছতা দূর হয়। নিচে মানব জীবনের বিভিন্ন বিষয় যা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে তার সম্পর্কে পূর্ণাঙ্গতার বোধ, বৈচিত্র্যের উপলব্ধি। বাঁদিকে মনের কৌতূহল ও জিজ্ঞাসার নিবৃত্তি ও অন্বেষণ, তার উপরে মানসিক সংকীর্ণতা এবং ক্ষুদ্রতা দূর হয়, মন গড়া ধারণার বদলে উদারতার বোধ, নতুনত্ব এবং অভিনবত্বের স্বাদ। উত্তর ভ্রমণের মূল্য। চেনা জানা সীমানা থেকে বেরোনোর নামই ভ্রমণ। ভৈরফলা মূর্ধন্য। ভ্রমণ মানে ইচ্ছে ডানায় মন লাগিয়ে, উদ্ধৃতি শুরু, হেথা নয় কমা, হেথা নয় কমা, অন্য কোথা কমা, অন্য কোনোখানে, দাঁড়ি উদ্ধৃতি শেষ। প্রথমত মনের পথ ধরে, তারপরে ভূগোল ইতিহাসকে ছুঁয়ে ছুঁয়ে ঘুরে আসা। প্যারা। ভ্রমণ মানে অজানা অচেনার পথ ধরে অভিজ্ঞতার বিচিত্র সঞ্চয়। সম্প্রদায় ভাষা নির্বিশেষে নানা মানুষের জীবনধারা, সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেয় ভ্রমণ। তাদের বিচিত্র পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস। পৃষ্ঠা 180। ধর্মাচরণের সঙ্গে পরিচিত হওয়া যায়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই যে মানব সভ্যতার মূল মন্ত্র, তার ধারণা সম্ভব হয় ভ্রমণের মাধ্যমেই। এর ফলে মানব মনের আত্মপ্রসারণ ঘটে, গড়ে ওঠে জাতীয়তাবোধ ও সমষ্টিগত ঐক্যের ধারণা, যা ব্যক্তিকে তার আত্মকেন্দ্রিকতা থেকে মুক্তি দেয়। প্যারা। শুধু তো মানুষ নয়, পাহাড়, জঙ্গল, সমুদ্র, মরুভূমি দিয়ে সাজানো যে বিশ্ব প্রকৃতি, ভ্রমণের মাধ্যমে তার সঙ্গেও পরিচয় ঘটে। এই পৃথিবীর বাঁকে বাঁকে সুন্দর নিজেকে সাজিয়ে রেখেছে। তার সান্নিধ্যে মানুষই সুন্দর হয়ে ওঠে, তার কল্পনা সঞ্জীবিত হয়। প্যারা। ভ্রমণ মানুষকে তার চেনা পরিসর ছেড়ে এক বৃহত্তর জগতে নিয়ে যায়। বাইরের জগতের সঙ্গে তার পরিচয় ঘটে। পাঠ্য বইয়ের ইতিহাস ভূগোলের সত্যকে নিজের মন দিয়ে উপলব্ধি করা যায় ভ্রমণের মাধ্যমে। শিক্ষা হয়ে ওঠে আনন্দের। প্যারা। ধরাবাঁধা জীবনের ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তি দেয় ভ্রমণ। দ্রুতগতির জীবনে নতুনভাবে প্রাণশক্তি আহরণ করতে ভ্রমণের কোনো বিকল্প নেই। ধ্যানমগ্ন পাহাড়ের নিঃসীম নির্জনতা, সমুদ্রের উত্তাল তরঙ্গ, জঙ্গলের রহস্যময়তা জীবনে নতুন উদ্দীপনার সৃষ্টি করে। ক্লান্ত দৈনন্দিনতায় জীবনে নতুন অর্থ খুঁজে পাওয়া যায়।
তথাকথিত নাগরিক সভ্যতার কৃত্রিম অহংকার চূর্ণ করে জীবন তার পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয় ভ্রমণের মাধ্যমেই। লাদাখের কর্মা, লালচকের ইরফান আর দার্জিলিংয়ের সাইমনের সঙ্গে আত্মীয়তা তৈরি করে দেয় এই ভ্রমণ। চেতনার এক সুতোয় গাঁথা পড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, হজরতবালের মসজিদে, অমৃতসরের স্বর্ণ মন্দিরে, কিংবা হেমিসের হয়েকার ময়হস্যই দন্তেশ্বয়কার বৈষণ্যর হেমিসের গুম্ফায় বুকের কাছে হাত নিয়ে মানুষ যখন প্রার্থনা করে, সে প্রার্থনা ধর্মের সীমানা ছাড়িয়ে নিবেদিত হয় দেবতার কাছেই। প্যারা পায়ের তলায় সর্ষে নিয়ে এভাবেই জীবন বহমান থাকে 10টা 5টার প্রাত্যহিকতার পরে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ার জন্য। তখন আমরা কেউ কলম্বাস, কেউ লিভিংস্টোন। অচেনার কাছে আঁচল বিছিয়ে কুড়িয়ে নিই অজানার নুড়ি পাথর। উপরের রচনাটি অবলম্বনে দেশ ভ্রমণ এই প্রবন্ধ রচনা করা সম্ভব। 25 ভারতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবল। বাঁদিকে উপরে ইতিহাসের পথ ধরে, ডানদিকে উপরে ভারতে বিশ্বকাপ সংগঠন, ডানদিকে নিচে ভারতের প্রাপ্তি, বাঁদিকে নিচে প্রতিযোগিতার কথা। উত্তর: ভারতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবল। ফুটবল ভারতে জনপ্রিয় খেলা হলেও বিশ্ব ফুটবলে ভারতের উপস্থিতি নিতান্তই নগণ্য। বিশ্বকাপের সময় ফুটবল প্রেমী বাঙালিরা তাই মনে মনে হয়ে যায় ব্রাজিল, জার্মানি কিংবা আর্জেন্টিনার নাগরিক। একসময় রাশিয়ান গেমসে সোনাজয়ী ভারত সাম্প্রতিককালে সার্ক ফুটবলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। এই হতাশা এবং ব্যর্থতার পরিসরে সমস্ত ভারতবাসী গর্বের সুযোগ পেয়ে যান যখন ভারত অনূর্ধ্ব-17 বিশ্বকাপ ফুটবল সংগঠনের দায়িত্ব পায়। প্যারা 1982 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে অনূর্ধ্ব-16 ফুটবল প্রতিযোগিতা লায়ন সিটি কাপের খেলা দেখতে গিয়ে ফিফার তৎকালীন জেনারেল সেক্রেটারি জোসেফ ব্লাটারের মাথায় আসে গোটা পৃথিবীকে নিয়ে এরকম প্রতিযোগিতা করানোর। আর তার ফলেই 1985 খ্রিস্টাব্দে চীনে অনুষ্ঠিত হয় প্রথম ফিফা অনূর্ধ্ব-16 বিশ্বকাপ। প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নাইজেরিয়া। এরপর প্রতি 4 বছর অন্তর এই বয়সভিত্তিক বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন হয়ে চলেছে। 1991 খ্রিস্টাব্দ থেকে অনূর্ধ্ব-16 বয়সসীমাকে বাড়িয়ে 17 করা হয়েছে। প্যারা 2013 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর ফিফা সরকারিভাবে ভারতকে 2017 অনূর্ধ্ব-17 বিশ্বকাপ সংগঠনের দায়িত্ব দিয়েছিল। আজারবাইজান, আয়ারল্যান্ড এবং উজবেকিস্তানের দাবিকে টপকে ভারত এই দায়িত্ব পায়। কলকাতা সহ দেশের মোট 6টি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয় প্রতিযোগিতার জন্য। 6 থেকে 28 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 6টি মহাদেশ থেকে 24টি দেশ অংশগ্রহণ করে। ভারত সংগঠক হিসেবে প্রথমবার এই বিশ্বকাপে খেলার সুযোগ পায়। প্যারা আগেরবার চ্যাম্পিয়ন নাইজেরিয়া 2017 বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করেনি। 28 অক্টোবর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড এবং স্পেন। সেমিফাইনালে ইংল্যান্ড দর্শকদের ফেভারিট ব্রাজিলকে হারায় 3-1 গোলে। ব্রুস্টার একাই 3টি গোল করে হ্যাট্রিক করেন। অন্য সেমিফাইনালে এই একই ফলাফলে স্পেন মালিকে পরাজিত করে। যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ফাইনালে ইংল্যান্ড স্পেনকে 4-2 গোলে পরাজিত করে। ইংল্যান্ডের এটি প্রথম অনূর্ধ্ব-17 বিশ্বকাপ জয়। মালিকে হারিয়ে ব্রাজিল পায় তৃতীয় স্থান। মোট 52টি ম্যাচে এবারের বিশ্বকাপে গোল হয়েছে 183টি। মোট দর্শক সংখ্যা 1,347,133, 1,34,07,173, যা একটা রেকর্ড। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ইংল্যান্ডের রায়ান ব্রুস্টার। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডেরই ফিল ফডেন।
প্যারা সংগঠক দেশ হিসেবে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ভারত খেলার সুযোগ পায়। ফিফার কোনো বিশ্ব পর্যায়ের প্রতিযোগিতায় এটাই ভারতের প্রথম অংশগ্রহণ। তবে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা AIFF প্রস্তুতির জন্য 10 কোটি টাকা খরচ করেন এবং বিদেশে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে। পর্তুগিজ কোচ লুইস নর্টন দে মাতোসের প্রশিক্ষণাধীন ভারত ছিল শক্তিশালী গ্রুপে। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত পরাজিত হয় 3-0 গোলে। দ্বিতীয় ম্যাচে তীব্র লড়াই করে ভারত কলম্বিয়ার কাছে হেরে যায় 2-1 গোলে। ঘানা শেষ ম্যাচে ভারতকে হারায় 4-0 গোলে। কিন্তু এই ব্যর্থতার মধ্যেও ভারতীয় ফুটবলারদের লড়াই সকলের প্রশংসা কুড়িয়েছে। ধীরজ সিং, রহিম আলী প্রমুখের দক্ষতা ফুটবল অনুরাগীদের মন জয় করেছে। প্যারা সবশেষে একথা বলতেই হয় যে ভারতের সংগঠন দক্ষতাকে কুর্নিশ করেছে গোটা ফুটবল দুনিয়া। ফিফার কর্তা এবং প্রতিযোগিতা প্রধান জেইমে ইয়ারজা উচ্ছ্বসিতভাবে বলেছেন, quote opens, all these stadia are not only of FIFA U17 World Cup level but of senior FIFA World Cup level. Stop. In every aspect, India can host bigger FIFA events in future. Stop unquote. পৃষ্ঠা 181। আপাতত ভারতবাসীরা এই স্বপ্নকেই লালন করে চলেছে যে একদিন হয়তো যুব ভারতীর সবুজ ঘাসে দেখা যাবে আগামীর কোনো রোনাল্ডো বা মেসির অসাধারণ ফুটবল দক্ষতা, আর তার সঙ্গে পা মেলাবে আমাদের অভিজিৎ বা অনিকেত যাদবরা। উপসংহারহীন এ এক স্বপ্নের এগিয়ে চলা। 26 নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো। ওপরে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার গুরুত্ব, নিচে আদর্শবোধ, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, দলবদ্ধভাবে কর্ম সম্পাদনের শিক্ষা। ডান দিকে ওপরে শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক, নিচে গতানুগতিকতা থেকে মুক্তির উপায়। বাঁ দিকে ওপরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছাত্র সমাজ, সুস্থ সমাজ গড়তে সক্ষম, নিচে বিকল্প জীবিকার প্রস্তুতি। উত্তর, শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো। কোটেশন ওপেন্স, play is nature's method of preparing mind and body, unquote, Emerson, EMERSON। খেলাধুলো মানুষের দেহের ক্লান্তি দূর করে, মনে আনে আনন্দ, দেহ করে সজীব, কর্মে দেয় উৎসাহ। কর্মময় মানুষের জীবনে কর্মপ্রবাহ অব্যাহত রাখতে তাই খেলাধুলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাচীনকালে গুরুগৃহে অধ্যয়নই ছিল ছাত্রদের একমাত্র তপস্যা। তারা এখনকার মতো তেমনভাবে খেলাধুলোর সুযোগ পেত না, তবে তারা যোগব্যায়াম, প্রাণায়াম, দেহচর্চা ইত্যাদি করত। এসবের মধ্যে দিয়েই তারা দেহকে সুস্থ সবল ও মানসিকতাকে নির্মল রাখার চেষ্টা করত। এরপর ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ রাজ ভারতবর্ষে যে শিক্ষাধারার প্রবর্তন করছিল তাতে শিক্ষার থেকে শরীর গঠনের বিষয়টিকে একেবারে বাতিল করে দেওয়া হলো। স্বাধীনতার পরই খেলাধুলো শিক্ষার অত্যাবশ্যক অঙ্গ হিসেবে ঘোষিত হয়। প্যারা, খেলাধুলো শিক্ষার অপরিহার্য অঙ্গ। খেলাধুলো শিক্ষার্থীর দৈহিক উৎকর্ষ সাধনের সঙ্গে সঙ্গে মানসিক উৎকর্ষও সাধন করে। শিশু মন স্বভাবতই চঞ্চল, তাই বিদ্যালয়ে রুটিন বাঁধা পড়াশোনার মধ্যে খেলাধুলোর ব্যবস্থা রাখা খুবই জরুরি। খেলাধুলোই শিক্ষার্থীদের কাছে সবথেকে আনন্দের বিষয়। যেসব শিক্ষার্থী সর্বক্ষণ কেবল পড়াশোনার মধ্যে নিমগ্ন থাকে, কোনোরূপ খেলাধুলো করে না, তারা কখনো মেধাবী হতে পারে না। কারণ শরীর সুস্থ ও সবল না হলে মনও সুস্থ ও সবল হয় না, ফলে মনোযোগ সহকারে কোনো কাজই করা যায় না। তাই শিক্ষা ও খেলাধুলো পরস্পরের শুধু পরিপূরকই নয়, এরা অভিন্নও বটে। প্যারা, খেলাধুলোর মধ্যে দিয়ে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে।
আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতার শিক্ষা এর মাধ্যমেই লাভ করি। খেলাধুলো থেকে আমরা সাফল্য ও অসাফল্য, জয় ও পরাজয় উভয়কেই সমানভাবে গ্রহণ করার মহৎ শিক্ষা অর্জন করি। খেলাধুলোর মাধ্যমেই আমাদের মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ঐক্যবোধ, একাগ্রতা, দৃঢ়তা জাগরিত হয়, যা ভবিষ্যৎ সুস্থ জীবনের জন্য অপরিহার্য। বর্তমান শিক্ষা ব্যবস্থায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলো ও শরীরচর্চা একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। এখন প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলোর মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ে ব্রতচারী, যোগব্যায়াম, লাঠি খেলা প্রভৃতি যেমন করানো হয়, তেমনি নির্দিষ্ট ঋতু অনুযায়ী ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন প্রভৃতি খেলারও আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে এইসব খেলায় ছাত্রছাত্রীরা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাছাড়া প্রতিটি বিদ্যালয়ে শীতকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং সেই সময় ছাত্রছাত্রীদের মধ্যে অভূতপূর্ব আনন্দ ও উৎসাহের সাড়া পড়ে যায়। প্যারা। সুতরাং শৈশব ও কৈশোর জীবনে খেলাধুলোর প্রয়োজনীয়তা আছে। তাই তো সমগ্র বিশ্বে আজ শিক্ষা ব্যবস্থার সঙ্গে খেলাধুলোকে অভিন্ন করে দেখা হচ্ছে। বিবেকানন্দ একবার বলেছিলেন যে গীতা পাঠে নয়, ফুটবল খেলার দ্বারা আমরা ঈশ্বরের কাছাকাছি যাব। জীবনে খেলার গুরুত্ব যে কতটা, এই কথাই তা প্রমাণ করে। 27. নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। পরিবেশ বিপর্যয়। ঘড়ির কাঁটা অনুসারে আমি পড়ছি। 1 গ্রিন হাউস প্রভাব নামছে তার থেকে জলস্তর বেড়ে যাওয়া, জলবায়ুর পরিবর্তন, বনাঞ্চলের অবলুপ্তি, রোগ ও মানব জীবনের অন্যান্য অসুবিধা, ব্যবহার্য জলের অভাব, বসুন্ধরা শীর্ষ সম্মেলন, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড। উত্তর: পরিবেশ বিপর্যয়। উদ্ধৃতি শুরু। তুমি আলো, যেইখানে সাগর নীলিমা আজ মানুষের সন্দেহে কালো, ভাইরা ব্যথিত হলে ভাইদের ভালো, মানুষের মরুভূমি একখানা নীল মেঘ চায়। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। জীবনানন্দ। 21 শতকের মানব সভ্যতা জ্ঞানে ও মেধায় মানুষের ব্রহ্মাণ্ড জয়ের উপাখ্যান। বিজ্ঞানের অজস্র আবিষ্কার একদিকে যেমন সভ্যতাকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে মানুষের জীবনেও এনেছে স্বাচ্ছন্দ্য। কিন্তু এরই মধ্যে বিজ্ঞানের অনিয়ন্ত্রিত প্রয়োগ, পরিকল্পনাহীন উন্নয়ন মানুষের সভ্যতায় অশনির সংকেতের সৃষ্টি করেছে। আতঙ্কের যেসব আবহ বিপন্ন করে তুলেছে আধুনিক পৃথিবীকে, তার অন্যতম হল বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন বলতে সারা পৃথিবীর উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বোঝানো হয়। এর পরিচিত ইংরেজি প্রতিশব্দ হল গ্লোবাল ওয়ার্মিং। 1896 খ্রিস্টাব্দে নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী আরহেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। সেই আশঙ্কা প্রগতির অনিয়ন্ত্রিত প্রবাহে আজ রূপান্তরিত হয়েছে আতঙ্কে। প্যারা। বিজ্ঞানীরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী করেছেন গ্রিন হাউস গ্যাসগুলিকে। গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, পৃষ্ঠা 182, নাইট্রোজেন অক্সাইড সমূহ, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প ইত্যাদির তাপ ধরে রাখার ক্ষমতা আছে। বলা বাহুল্য, এর মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভূমিকা কার্বন ডাই অক্সাইডের। পরিসংখ্যান থেকে জানা যায়, শিল্প বিপ্লবের 700 বছর আগে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল 240 ppm। 2005 খ্রিস্টাব্দের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 379 ppm। বিজ্ঞানীদের আশঙ্কা যে 2050 খ্রিস্টাব্দ নাগাদ এই পরিমাণ বেড়ে হতে পারে 450 ppm।
যেখানে পৃথিবীতে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা প্রায় 50%, সেখানে এই পরিসংখ্যান যথেষ্টই আশঙ্কার কারণ। প্যারা, এই গ্রিনহাউস এফেক্ট বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে প্রথম এবং প্রধান দায়িত্ব মানুষেরই। যথেচ্ছভাবে জীবাশ্মজনিত জ্বালানির ব্যবহার, বর্গীয় জয় দীর্ঘই বয়াকার তালবস্ময় জীবাশ্ম, অরণ্য ধ্বংস ইত্যাদি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। সিমেন্ট, স্প্রে, ফোম ইত্যাদি কারখানাও কার্বন ডাই অক্সাইডের যোগান দিচ্ছে পরিবেশে। একইভাবে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর শিল্প, গ্যাস, তেল, কয়লার উৎপাদন ও পরিবহন পরিবেশে মিথেনের পরিমাণ বাড়িয়ে তুলছে। ধারাবাহিকভাবে রাসায়নিক সারের ব্যবহার এবং অরণ্য ধ্বংস করার ফলে পরিবেশে নাইট্রাস অক্সাইডের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে। এইভাবে মানুষের অনিয়ন্ত্রিত কাজকর্ম পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকে নিশ্চিত করে তাকে পরিচালিত করছে এক সমূহ সর্বনাশের দিকে। প্যারা, গ্রিনহাউস প্রভাবের ফল সুদূর প্রসারী। 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে বায়ুমণ্ডলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিজ্ঞানীরা অনুমান করেছেন 2030 খ্রিস্টাব্দে এই বৃদ্ধির হার হবে 2 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতা বৃদ্ধির ফলে 2040 খ্রিস্টাব্দের মধ্যে মেরু প্রদেশের বরফ সম্পূর্ণ গলে যেতে পারে। এর ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাবে এবং উপকূলবর্তী এক বিস্তীর্ণ অঞ্চল চিরকালের মতো সমুদ্রে তলিয়ে যাবে। পৃথিবীর প্রায় 50 কোটি লোক বিপদগ্রস্ত হয়ে পড়বে। তৈরি হবে খাদ্য ও পানীয় জলের সংকট। এর পাশাপাশি জলবায়ুর ব্যাপক পরিবর্তন হবে। কোথাও হয়তো গ্রীষ্মকাল দীর্ঘ হবে, আবার কোথাও শীত। নতুনভাবে অতিবৃষ্টি ও খরাপ প্রধান অঞ্চল সৃষ্টি হবে। বাড়বে ঘূর্ণিঝড়, তুষারপাত, সুনামি ইত্যাদি বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ। এই উষ্ণায়নের প্রভাবে হৃদযন্ত্রের অসুখ, রক্তচাপ এসব যেমন বাড়বে, তেমনি ক্রান্তীয় অঞ্চলে ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল এনকেফালাইটিস ইত্যাদি অসুখের প্রকোপও বাড়বে। অসংখ্য উদ্ভিদ ও প্রাণী চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। দাবানল বৃদ্ধি পাবে। জলস্তর বাড়ায় ম্যানগ্রোভ শ্রেণীর অরণ্য ধ্বংস হওয়া নিশ্চিত। এভাবে বিশ্ব উষ্ণায়ন নানাভাবে আমাদের পরিচিত পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করবে। প্যারা, গ্রিন হাউস গ্যাস সমূহের নির্গমন রোধ করার উদ্দেশ্য নিয়ে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরার শীর্ষ সম্মেলন। 2002 খ্রিস্টাব্দে জোহানেসবার্গেও একই উদ্দেশ্য সম্মেলন হয়, কিন্তু উন্নত পশ্চিমী দেশগুলির অসহযোগিতায় কোনো ক্ষেত্রেই কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। 2005 খ্রিস্টাব্দে জাপানের কিয়োটো শহরে পৃথিবীর 156টি দেশ গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, কিন্তু এখানেও আমেরিকা ও অস্ট্রেলিয়া চুক্তিতে সই করতে অস্বীকার করে। 2007 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সম্মেলনেও একই ঘটনা ঘটে। 2011 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে বিশ্বের 191টি দেশ গ্রিনহাউস সংক্রান্ত চুক্তিপত্রে সই করে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে সই করেনি, পৃথিবীর উন্নত দেশগুলির একাংশের ধারাবাহিক অসহযোগিতা সত্ত্বেও আসার কথা এই যে অধিকাংশ রাষ্ট্র এবং বিশ্ব জনমত এখন বিশ্ব উষ্ণায়নের বিষয়ে সচেতন হচ্ছে। 28 নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। ভারতের দেশপ্রেমের ঐতিহ্য। ওপরে দেশ কেবল নির্দিষ্ট ভূখণ্ড নয়, তার ডান দিকে বৈচিত্র্যে ঐক্য, তার নিচে বিশ্বমৈত্রী ও দেশপ্রেম। বাঁদিকে ওপরে দেশপ্রেম ও বর্তমান ভারতবাসী, তার নিচে স্বাধীনতা আন্দোলন ও দেশপ্রেম। উত্তর, ভারতের দেশপ্রেমের ঐতিহ্য। উদ্ধৃতি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। উদ্ধৃতি শেষ। অর্থাৎ জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও মহান।
মায়ের প্রতি যেমন ঠিক তেমনই স্বদেশ অর্থাৎ জন্মভূমির প্রতিও মানুষ নারীর টান অনুভব করে। নিজের দেশ তা যেমনই হোক না কেন তা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। এমন অনুভব থেকেই কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন উদ্ধৃতি শুরু, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, দাঁড়ি উদ্ধৃতি শেষ। তবে দেশ বলতে যে শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ডকেই বোঝায় তা নয়। দেশ বলতে প্রধানত ওই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী মানুষকেই বোঝায়। একটি দেশের প্রাকৃতিক পরিবেশ এবং জনসাধারণের প্রতি সেই দেশের মানুষের যে ঐকান্তিক টান, তাই হলো দেশপ্রেম। প্যারা, বিবিধের মাঝে মহান মিলনের সাধনাই ভারতবর্ষের ঐতিহ্য। নানা ভাষা, নানা মত, নানা পরিধান সত্ত্বেও এদেশের মানুষ যুগ যুগ ধরে এক ঐক্যসূত্রে আবদ্ধ। এখানে শখুন পাঠান মোগলেরা যেমন এক দেহে লীন হয়ে গেছে, তেমনি বিভিন্ন জনগোষ্ঠী তাদের স্বকীয় বৈশিষ্ট্যগুলি অক্ষুণ্ণ রাখার সুযোগও পেয়েছে। ভাষা, ধর্ম, জাতিগত বৈশিষ্ট্য ইত্যাদি ক্ষেত্রে স্বাতন্ত্র্য বজায় রেখেও এদেশে সকল মানুষের পরিচিতি হয় ভারতীয় রূপে। তাই ভারতের অন্তরের, আবার পড়ছি, এদেশে সকল মানুষ পরিচিত হয় ভারতীয় রূপে। তাই ভারতের অন্তরের বাণী হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্যারা, দেশপ্রেম এমন একটা বিশুদ্ধ আবেগ যে দেশকে ভালোবেসে প্রাণ বিসর্জন দিতেও মানুষ কুণ্ঠা বোধ করে না। বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাঠ করলে দেখা যায় দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে অসংখ্য মানুষ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনও তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে শত শত নির্ভীক ভারতবাসী এগিয়ে গিয়েছে পুলিশের বন্দুকের সামনে। হাসি মুখে গলায় পড়েছে ফাঁসির দড়ি। প্রকৃতপক্ষে প্রাক স্বাধীনতা পর্বেই ভারতবাসীর দেশপ্রেম চরম সীমায় উন্নীত হয়েছিল। পরাধীন দেশের কবি যখন বলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তখন সেই কথাটিই সাধারণ মানুষের অন্তরে প্রতিধ্বনিত হয়। প্যারা, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে ভারতের জাতীয় সংহতি কিন্তু কিছুটা শিথিল হয়ে পড়েছে। তালবশয় হস্যই থয় হস্যই ল। এর প্রধান কারণ হলো ধর্মীয় সংকীর্ণতা। পৃষ্ঠা 183। স্বার্থপর এবং দায়িত্ব জ্ঞানহীন কিছু ধর্মীয় এবং রাজনৈতিক নেতা দেশবাসীর মনে মৌলবাদী মানসিকতা জাগিয়ে তুলতে সচেষ্ট হচ্ছেন। ফলে দেশের সাম্প্রদায়িক বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় কারণ হলো ভাষা সমস্যা। বহু ভাষার এই দেশে কয়েকশো ভাষার মধ্যে মাত্র 22টি সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এদের মধ্যে ইংরেজি এবং হিন্দি এই ভাষা দুটি আন্তঃরাজ্য যোগাযোগের ভাষা হিসেবে স্থিরীকৃত হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই হিন্দিকে অহিন্দিভাষী রাজ্যগুলির ওপরও চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে। ফলে অহিন্দিভাষী রাজ্যগুলিতে তীব্র অসন্তোষের সৃষ্টি হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে উগ্র প্রাদেশিকতার। এছাড়াও বর্ণান্ধতা, কুসংস্কার প্রভৃতিও জাতীয় সংহতিকে ব্যাহত করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে জনসাধারণ এবং সরকারকে দেখতে হবে দেশের প্রতিটি মানুষই যেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যথাযথ সুযোগ পায়। কোনো ভারতবাসী যেন তার নিজস্ব ভাষা, ধর্ম এবং সংস্কৃতি চর্চার সুযোগ থেকে বঞ্চিত না হয়। প্যারা, দেশপ্রেম মানুষের মহৎ গুণ হলেও সংকীর্ণ এবং বিদ্বেষপরায়ণ দেশপ্রেম পৃথিবীর বুকে গভীর সংকট নিয়ে আসে। এই ধরনের উগ্র দেশপ্রেম বিশ্বপ্রেমের অন্তরায়। মানুষ যদি নিজের দেশকে ভালোবাসার সঙ্গে সঙ্গে অন্য দেশের প্রতিও সশ্রদ্ধ মনোভাব পোষণ করে, তবেই তা বিশ্বপ্রেমের সহায়ক হয়। মানুষকে যদি আমরা জাতি, ধর্ম, ভাষা, রাষ্ট্রের গণ্ডির মধ্যে আবদ্ধ না রেখে শুধু মানুষ হিসেবেই তাকে বিচার করি, তবেই হতে পারি বিশ্বপ্রেমিক। কবি সত্যেন্দ্রনাথ বলেছেন, উদ্ধৃতি শুরু, জগৎ জুড়িয়া আছে এক জাতি,
সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। নারী উদ্ধৃতি শেষ। এমন ভাবনাই হলো বিশ্ব মৈত্রী। এই ভাবনাই বলে যে সমগ্র পৃথিবী হলো আমার দেশ, আমি সমগ্র মানব জাতির অংশ। সংকীর্ণ দেশপ্রেম নয়, বিশ্ব মৈত্রী স্নাত দেশপ্রেমই আমাদের কাম্য। 29, নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। কোভিড-19 বিশ্বব্যাপী আক্রমণ। ওপরে ডান দিকে শনাক্তকরণ, উপসর্গ ও সাবধানতা অবলম্বন, তার নিচে বিশেষ দুর্বল ব্যক্তিদের অসুবিধে, তার নিচে জনজীবনে প্রভাব ও প্রতিকার ভাবনা। বাঁদিকে ওপরে উদ্ভব ও ইতিহাস, তার নিচে সংক্রমণ প্রতিরোধে করণীয়, তার নিচে জরুরি পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ। উত্তর, কোভিড-19 বিশ্বব্যাপী আক্রমণ। 19 সংখ্যা চিহ্নে 19-র। বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্তমান প্রজন্ম দেখেনি, কিন্তু কোভিড-19 দেখিয়েছে একটা অসুখ কিভাবে মানব জাতিকে ধ্বংসের সামনে দাঁড় করিয়ে দিতে পারে। আতঙ্ক আর অশ্রুর আন্তর্জাতিকতা তৈরি করেছে কোভিড-19। প্যারা। কোভিড-19 প্রথম সন্ধান পাওয়া যায় চীনের উহান প্রদেশে 2019 ডিসেম্বরে। মানব শরীরের মাধ্যমে এর সংক্রমণের নিশ্চয়তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2020 সালের জানুয়ারি মাসে। পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ থেকে বলা হয় যে বাদুড় জাতীয় প্রাণীদের থেকে এর প্রথম সংক্রমণ ঘটে। কিন্তু এ বিষয়ে বিশ্বজোড়া বিতর্ক আজও অব্যাহত। অনেকেই বলেছেন যে উহানের গবেষণাগারে কৃত্রিমভাবে এই ভাইরাসের জন্ম এবং একে জৈব অস্ত্র হিসেবে প্রয়োগ করাই ছিল প্রধান উদ্দেশ্য, যদিও কোনো বৈজ্ঞানিক গবেষণা এই ধারণাকে প্রমাণ করতে পারেনি। সংক্রমণ অতি দ্রুত ছড়াতে থাকে। 30 জানুয়ারি 2020 WHO, অল ক্যাপিটাল লেটার্স, এই অসুখকে জনস্বাস্থ্য বিষয়ে জরুরি আন্তর্জাতিক বিষয় বলে অভিহিত করে। করোনা ভাইরাসও চীন ছাড়িয়ে ইটালি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 100 বছর পরে পৃথিবী আবার মুখোমুখি হয় এক অতিমারীর, যেখানে অপেক্ষায় থাকবে 61 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু। প্যারা। কোভিড-19 সাধারণত মানুষের হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেট বাহিত হয়ে ছড়ায়। আক্রান্ত হওয়ার 4-5 দিনের মাথায় উপসর্গ স্পষ্ট হয়ে ওঠে। উপসর্গ সাধারণত জ্বর, সর্দি, কাশি এবং প্রবল শ্বাসকষ্ট। গলায় ব্যথা এবং মাংসপেশির ব্যথাও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, তবে বহু ক্ষেত্রেই কোভিড সম্পূর্ণ উপসর্গহীন। সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে এরা সব থেকে বিপজ্জনক এবং এদের স্বাস্থ্য পরিভাষায় সুপার স্প্রেডার বলা হয়। কোভিড সংকটজনক হয়ে উঠলে শ্বাসকষ্টের সঙ্গে ফুসফুসের প্রদাহ এবং অঙ্গের বিকলতাও ঘটে। এই ভাইরাস অন্য রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তির শরীরে খুব মারাত্মক প্রভাব ফেলে। ওই সমস্ত ব্যক্তি খুব সহজেই ফুসফুসে সংক্রমণ ইত্যাদি রোগ তাদের শরীরে জোরালো হয়। RT-PCR টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, সিটি স্ক্যান ইত্যাদির সাহায্যে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করা যায়। কোভিড থেকে সুরক্ষিত থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজারের ব্যবহার, সামাজিক দূরত্ববিধি মেনে চলা ইত্যাদির ওপরে গুরুত্ব দিয়েছে। প্যারা। কোভিড অতিমারি গোটা বিশ্ব ব্যবস্থাকেই দীর্ঘ সময়ের জন্য যেন অচল করে দিয়েছিল। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মিছিল আর রুদ্ধশ্বাস আতঙ্কই শুধু নয়, কোভিড যেন স্তব্ধ করে দিয়েছে সভ্যতার চাকা। একের পর এক দেশে লকডাউন হয়েছে, আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে গিয়েছে, বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, 330 কোটির কাছাকাছি শ্রমজীবী মানুষ বিপন্নতার শেষ প্রান্তে পৌঁছে গেছে। সীমাহীন দারিদ্র্যের মুখোমুখি কোটি কোটি মানুষ, কর্মহীন হয়ে গেছেন অসংখ্য মানুষ। প্রায় 2 বছরের জন্য বন্ধ হয়ে গেছে ক্লাসরুম শিক্ষা।
প্রান্তিক পরিবারের ছেলে মেয়েদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসবের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংকট ঘটেছে ব্যক্তির মনোজগতে। বিশেষত বাড়ির শিশু এবং বয়স্কদের মধ্যে 2 বছর ঘরবন্দি থাকার ফলে আচরণগত সমস্যা তৈরি হয়েছে। এই সমূহ সংকট থেকে মুক্তির জন্য হয়তো পৃথিবীকে অনেক দিন অপেক্ষা করতে হবে। প্যারা। কোভিডের বিরুদ্ধে পৃথিবীর প্রতিটি দেশ তাদের নিজেদের মতো করে লড়েছে। স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে মানুষকে পরিষেবা দিয়েছেন। পুলিশ, সংবাদ মাধ্যম থেকে সাফাই কর্মী প্রত্যেকে নিজেদের জীবন বিপন্ন করে তাদের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা কোভিডের টিকা আবিষ্কার করেছে। প্রাণঘাতী কোভিড এখন অনেকটাই দুর্বল, তবুও পৃথিবীর কোণে কোণে রূপ পাল্টে কোভিডের ফিরে আসার আতঙ্ক এখনও তাড়া করছে। তাই সতর্কতা সঙ্গে নিয়েই আপাতত আমাদের আগামীর পথ চলা। কোনোদিন পৌঁছে যাবই কোভিড মুক্ত উল্লাসের মানব জমিনে। পৃষ্ঠা 184। 30। নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অলিম্পিক 2024। ওপরে ভূমিকা, ডান দিকে প্যারিস অলিম্পিক, তার নিচে উদ্বোধন, নিচে প্রতিযোগিতার কথা, বাঁ দিকে প্যারিস অলিম্পিক এবং ভারত, তার উপরে উপসংহার। উত্তর। অলিম্পিক 2024। রাজনীতি, ধর্ম, বর্ণে বহুধা বিভক্ত এই পৃথিবীতে বিশ্ব মনোমৈত্রীর পথ তৈরি করে দেয় একমাত্র খেলাধুলো। মানবজাতির আন্তর্জাতিক হয়ে ওঠার শ্রেষ্ঠতম প্রেক্ষাপট তৈরি করে দেয় খেলাধুলো, আর অলিম্পিক হলো তার উদযাপনের শ্রেষ্ঠতম মঞ্চ। প্যারা। 2017 সালের 13 সেপ্টেম্বর পেরুর রাজধানী লিমাতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির 131তম অধিবেশনে প্যারিসকে অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়। লস অ্যাঞ্জেলেস ছিল নিকটতম দাবিদার। 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় 11,000 প্রতিযোগী অংশ নেন। প্যারা। প্রথম কোনো অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান হয় মূল স্টেডিয়ামের বাইরে। প্রতিযোগীরা এক বর্ণাঢ্য বোট প্যারেড করেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মূল বিষয় ছিল ভালোবাসা এবং মানবতার অংশীদারিত্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেন টমাস জলি। লেডি গাগা, আয়া নাকামুরা, মেটাল ব্যান্ড গোজিরা প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অলিম্পিকের ম্যাসকট ছিল একজোড়া ফ্রিজিয়ান ক্যাপস। এই জোড়া ম্যাসকটের প্রতীকী অর্থ ছিল কোট, "Alone we go faster, but together we go further", আনকোট। প্যারা। 32টি ক্রীড়াক্ষেত্রে 329টি ইভেন্ট 2024 অলিম্পিকে ছিল। এবারই প্রথম ব্রেক ডান্সকে অলিম্পিক প্রতিযোগিতার বিষয় করা হয়। 40টি সোনাসহ মোট 126টি পদক পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পদক তালিকার শীর্ষে থাকে। সমসংখ্যক সোনা সহ 91টি পদক নিয়ে চীন থাকে দ্বিতীয় স্থানে। এবারের অলিম্পিকে 125টি অলিম্পিক রেকর্ড এবং 32টি ওয়ার্ল্ড রেকর্ড হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 1,45,000 দর্শক সমবেত হন প্রতিযোগিতা দেখতে। প্যারা। ভারতের জন্য এবারের অলিম্পিক ছিল যথেষ্ট হতাশার। মাত্র একটি রূপো এবং 5টি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকায় 71 নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করে। 2020 টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া এই প্রতিযোগিতায় রূপো জেতেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে মনু ভাকের, ভয়াকার কয়েকার বয়সূন্য শুটিংয়ে শুধু পদক জেতেননি, এক অলিম্পিকে 2টি ব্রোঞ্জ পদক জিতে নেন। হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি দল অনবদ্য দক্ষতা দেখিয়ে ব্রোঞ্জ পদক জেতে। 1972 পরেই প্রথম ভারতীয় হকি দল অলিম্পিকে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে সমর্থ হয়। প্যারা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাক 2024 প্যারিস অলিম্পিকের সমাপ্তি ভাষণে বলেছিলেন,
কমা উদ্ধৃতি শুরু, every performance sparking excitement around the world. You showed us what greatness we humans are capable of. স্টপ, উদ্ধৃতি শেষ। এভাবেই অলিম্পিক যেন হয়ে থাকে গোটা মানব জাতির উচ্ছ্বসিত অভিব্যক্তির স্মারক। পড়া চলছে পরের ফাইলে বিতর্কমূলক প্রবন্ধ রচনা।